Assalamu alaikum, my dear students. You are warmly welcome to my class. Here I am welcoming you, your English teacher, Muhammad Ruhul Amin, and the class that I am going to take you is for class 3, subject English, topic Translation Part 1. অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা ট্রান্সলেশন তোমাদের সিলেবাসে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনগুলো আমরা দুটো ক্লাসের মাধ্যমে শিখব আজকে আমাদের প্রথম ক্লাস ট্রান্সলেশনের উপরে তোমাদের ট্রান্সলেশন তোমরা সিলেবাস থেকে লক্ষ্য করতে পারবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের উপর ভিত্তি করে তোমাদের ট্রান্সলেশন শিখতে হবে। এখন কন্টিনিউয়াস টেন্স কি বা টেন্স কি এগুলো সম্পর্কে আমরা আজকে যেহেতু শুরুর ক্লাস তাহলে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। কেননা টেন্স একদমই ধারণা না থাকলে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস শব্দটি শুনলে তোমাদের কাছে একদম নতুন কিছু মনে হবে। অতএব আমরা আজকে শুরুর ক্লাস হওয়ার কারণে এগুলো সম্পর্কে টেন্স সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো জানার জন্য সুন্দরভাবে লক্ষ্য করবে এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। তবে এখানে তোমাদের পরীক্ষায় আসবে ট্রান্সলেশন, পরীক্ষায় টেন্স থেকে কোনো প্রশ্ন হবে না, পরীক্ষায় প্রশ্ন হবে ট্রান্সলেশন থেকে। আর তবুও ট্রান্সলেশনে ভালো করার জন্য এবং টেন্স সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য আমরা আজকের ক্লাসে একটু টেন্স সম্পর্কেও শিখব। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট ডু দে সে, অর্থাৎ এই ছবিগুলো তোমাদেরকে কি বলছে। দেখো তো প্রথম ছবিতে লেখা আছে ফিউচার, পাস্ট, প্রেজেন্ট। অর্থাৎ এখানে তিনটি শব্দ লেখা আছে, একটা হচ্ছে ফিউচার, আমরা জানি ফিউচার মানে ভবিষ্যৎ। এরপর আছে পাস্ট, আমরা জানি পাস্ট মানে অতীত যা হয়ে গেছে। প্রেজেন্ট আমরা জানি বর্তমান। দেখো মাঝখানে একটা ঘড়ি আছে, ঘড়ির উপরে টেন্স লেখা আছে, তাহলে কি আমরা টাইমকে টেন্স বলতে পারি? ইয়েস, টাইম মানেই টেন্স, টেন্স মানেই টাইম। এর পরের পিকচারে দেখো আমরা কি সুন্দর দেখতে পাচ্ছি বোলিং, ব্যাটিং, রানিং, ক্যাচিং। তাহলে দেখো বোল, ব্যাট, রান, ক্যাচ, এই ভার্বগুলোর সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে দেখো এগুলোকে কি বলা হয়েছে? দিস ভার্বস আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে এখন দেখো প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ টেন্স ডু, অর্থাৎ টেন্স আসলে কি করে, টেন্স কি? তাহলে আমরা বলতে পারি টেন্স শোজ টাইম, যে টেন্স মূলত কি বলে, টেন্স মূলত সময়ের কথা বলে। যেমন গত বছর তোমরা কোন ক্লাসে ছিলে? ক্লাস 2। বর্তমানে তোমরা কোন ক্লাসে আছো? ক্লাস 3। আগামী বছর তোমরা কোন ক্লাসে যাবে? ক্লাস 4। তার মানে যে আগামী, গত এবং বর্তমান এই তিনটি শব্দ যেমন আমরা যুক্ত করলাম, ঠিক তেমনি আমাদের টেন্স এই তিন রকমের, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তাহলে দেখি আমরা আরেকটু জানার চেষ্টা করি। প্রথমত দেখো টেন্স কাকে বলে, এটা বললে আমরা এই ছোট্ট সংজ্ঞাটি বলবো, সেটা হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে। কাকে বলে টেন্স? ক্রিয়ার কালকে টেন্স বলে। কাল মানে সময়, অর্থাৎ কোনো ভার্বের সময়কেই টেন্স বলে। ক্রিয়া মানে ভার্ব, তার মানে কোনো কাজ করার সময়কে টেন্স বলে। সহজভাবে বললে কোনো কাজ করার সময়কে টেন্স বলে। এটাকে পরীক্ষার ভাষায় বা সুন্দর ভাষায় বলবো ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে আমরা প্রকারভেদগুলো এখন সুন্দর করে দেখে নেই। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার এই প্রত্যেকটি টেন্স আবার 4 ধরনের, অর্থাৎ এক একটি টেন্স 4 ধরনের। তাহলে দেখে নেই সেই 4 ধরন কি কি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি একই, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে যাবে। যেমন দেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট থেকে যেমন পাস্ট হয়েছে, এবার পাস্টের জায়গায় ফিউচার হয়ে যাবে। যেমন লক্ষ্য করো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে টেন্স কাকে বলে, নিশ্চয়ই আমরা এখন পারবো ক্রিয়ার কালকে টেন্স বলে। কেউ যদি জিজ্ঞাসা করে টেন্স মূলত কত প্রকার, বলবো টেন্স প্রধানত 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার যদি বলে টেন্স সর্বমোট কত প্রকার, তাহলে দেখো তো প্রত্যেকটাতে 4টা করে, তাহলে 3 4 কত হয়? 3 4 12, অর্থাৎ 4কে 3 দিয়ে গুণ করলে 12। তাহলে টেন্স হচ্ছে 12 প্রকার। টেন্স হচ্ছে 12 প্রকার। এর মধ্যে 4টি নাম হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি টেন্সেরই
প্রেজেন্টে লাগালে প্রেজেন্ট, পাস্ট ব্যবহার করলে পাস্ট এবং ফিউচার ব্যবহার করলে ফিউচার। তোমাদের সিলেবাসের জন্য যেহেতু তোমাদের শিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আজকে আমরা শিখব, এক নজরে আগে শিখে নেব, সেটা হচ্ছে এক নজরে কি শিখে নেব দেখে নেই। ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এক নজরে দেখতে পাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা এখন জানবো। স্ট্রাকচার মানে গঠন, অর্থাৎ প্রত্যেকটি বাক্য একটি গঠন প্রক্রিয়া অনুযায়ী চলে। আমরা কি কখনো বলি যে আমি খাই ভাত? আমরা কি বলি? আমি ভাত খাই। আমি যাই স্কুলে নাকি আমি স্কুলে যাই? আমি স্কুলে যাই। আমি কাজটি করছি, আমি ইংরেজি শিখছি, আমি শিখছি ইংরেজি, এরকম কিন্তু বলি না। অর্থাৎ বাংলায় যেমন বাক্যের একটা গঠন থাকে যে কোন শব্দের পরে কোন শব্দ বসবে, ইংরেজিতেও এই গঠনকেই বলা হয় স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার বা গঠন। এসতে বোঝানো হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্রথমেই বসবে সাবজেক্ট, এরপরে বসবে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, হয় অ্যাম না হয় ইজ না হয় আর, যে কোনো একটা। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, যে কোনো একটা। এরপরে ভার্ব ওয়ান বলতে বোঝানো হয়, তোমাদের শেখানো হয়েছে যে গো, গো ওয়েন্ট গন, ইট অ্যাট ইটেন, এই যে প্রথমটা, এই প্রথমটার নাম হচ্ছে ভার্বন। অর্থাৎ গো ওয়েন্ট গন, এই গো হচ্ছে ভার্বন, অর্থাৎ আইএনজি যুক্ত হলে গোর সাথে হবে, কখনো ওয়েন্টের সাথেও হবে না, গনের সাথেও হবে না। গো ওয়েন্ট গন এখানে গোর সাথে হবে। ডু ডিড ডান ডুর সাথে হবে, অর্থাৎ প্রথম ভার্বের প্রথম ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে, সেটাকে বলা হয় ভার্বন। এরপর আইএনজি যুক্ত হবে, তারপর এক্সটেনশন মানে বাড়তি অংশ, এক্সটেনশন মানে বাড়তি অংশ। তাহলে আমি বাংলায় কিভাবে চিনবো, যেহেতু আমাদের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হয়, তাহলে আমরা বাংলায় কিভাবে চিনবো? দেখো, ক্রিয়ার শেষে, অর্থাৎ ভার্বের শেষে বাংলায় যে ভার্বটা থাকবে, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, সেটার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন বা চ, ছ যুক্ত থাকবে। তেসি, তেসো, তেসে, তেসেন বা চ, ছ যুক্ত থাকবে। যেমন দেখে নেই আমরা, আমরা মাঠে কাজ করছি, করছি, দেখো তো কি আছে? সি। টিনা সাঁতার কাটছে, শেষে কি আছে? সে। অর্থাৎ এরকম আহ, তেসি, তেসো, তেসেন বা চয় ছয় এরকম যুক্ত থাকবে। তাহলে আমরা বুঝবো কাজগুলো চলছে, বর্তমানে কি চলছে। যেমন আমরা এখন কি করছি? আমরা এখন ইংরেজি শিখছি বা আমরা এখন ইংরেজি শিখতেছি। অর্থাৎ এটা সাধু ভাষায় হচ্ছে শিখতেছি, আর চলতি ভাষায় হচ্ছে শিখছি। এটাই জাস্ট পার্থক্য। তাহলে আমরা এখন ইংরেজি শিখছি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা কাজটা বর্তমানে চলছে। তাহলে যে কাজ বর্তমানে চলে তাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো তো আমরা স্ট্রাকচার মিলাই। আমরা মাঠে কাজ করছি, এখানে সাবজেক্ট হচ্ছে কি? উই। উই এর সাথে কি হয়? আমরা জানি আই এর সাথে অ্যাম হয়, আই এর সাথে অ্যাম, এটা আমি তোমাদের ক্লাসে সুন্দর করে শিখিয়েছিলাম। আই এর সাথে অ্যাম। আর থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, সি, ইট, এবং কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা এগুলো একটি হলে তার নাম, এগুলোর পরে ইজ হয়, বাকি সকল ক্ষেত্রে আর হয়। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর, শুধু আয়ের সাথে এম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? কোনো ব্যক্তির নাম, কোনো একজন ব্যক্তির নাম, কোনো একটি জায়গার নাম, কোনো একটি বস্তুর নাম, আহ, এছাড়াও হি, সি, ইট এগুলোর পরে ইজ হয়, বাকি ক্ষেত্রে আর হয়, যেমন উই আর, ইউ আর, দে আর। তাহলে আমরা নিলাম উই আর। এরপরে আমরা ভার্বটি কি ছিল? কাজ করছি, কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কের সাথে কি যুক্ত হবে? আইএনজি। তারপরে বাড়তি অংশ, তাহলে উই আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। টিনা সাঁতার কাটছে, সাবজেক্ট কে? টিনা। টিনা তো একজন ব্যক্তির নাম, তাহলে কি হবে? ইজ। তাহলে টিনা ইজ, সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইম, তার সাথে আইএনজি, তাহলে সুইমিং। ডাবল এম হয়ে গেল এজন্য, যখন তোমার লাস্টে কোনো কনসোনেন্ট থাকে, তার আগে একটি ভাওয়েল থাকে, তখন ওই আইএনজি যোগ করার সময় কনসোনেন্টটি ডাবল হয়ে যায়। আমি আবার বলছি, কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, একটি কনসোনেন্ট, যেমন এখানে এম হচ্ছে কনসোনেন্ট, তার আগে একটি ভাওয়েল অর্থাৎ আই আছে, তখন আইএনজি যোগ করার সময় এমটা ডাবল হয়ে যাবে। যেমন সুইম সুইমিং, কাট কাটিং, পুট পুটিং, রান রানিং। এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অর্থাৎ হ্যাঁ বোধক। এবার যদি আমরা না করি, যেমন আমরা মাঠে কাজ করছি না, আমরা মাঠে কাজ করছি না,
টিনা সাঁতার কাটছে না। তখন শুধু আমরা আ এই আর এর পরে নট বসিয়ে দিব। আর কোনো পরিবর্তন করতে হবে না। আর এর পরে নট বসিয়ে দিব। যেমন সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট। এরপর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন অর্থাৎ বাকিটা একই রকম শুধু এই এম, ইজ, আর যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী হবে তারপরে ভার্বটি তারপরে একটি নট বসবে। যেমন উ আমরা সাঁতার আমরা মাঠে কাজ করছি না তাহলে কি হবে? উই আর নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলছি না। এটা হচ্ছে আমরা মাঠে খেলছি না। তাহলে আমরা মাঠে খেলছি না বললে কি হবে? উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। যদি বলি টিনা সাঁতার কাটছে না। তাহলে টিনা ইজ নট সুইমিং। টিনা ইজ নট সুইমিং। অর্থাৎ যদি বলি মাঠে কাজ করছি তাহলে হবে ওয়ার্কিং। যদি বলি খেলা করছি বা খেলা করছি না তাহলে হবে উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। এবার যদি আমরা এটাকে প্রশ্ন করি অর্থাৎ ইন্টারোগেটিভ নিয়ে আসি তাহলে আমরা এখন ইংরেজি শিখছি না। বলো তো এটা কি হবে? আমরা এখন ইংরেজি শিখছি না। এটা হবে উই আর নট উই আর নট লার্নিং ইংলিশ নাও। উই আর নট লার্নিং ইংলিশ নাও। সে ঘুমাচ্ছে না। তাহলে কি হবে? হি ইজ নট স্লিপিং। সে খাচ্ছে না। হি ইজ নট ইটিং। তারা দৌড়াচ্ছে না। দে আর নট রানিং। দে আর নট রানিং। অর্থাৎ আর এর পরে, ইজ এর পরে এবং এম এর পরে নট হবে। যখন আমরা প্রশ্ন করব তখন এই এম, ইজ, আর যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী হবে সেটা শুরুতে চলে আসবে। অর্থাৎ এম হলে এম আগে আসবে, আই থাকলে এম আগে আসবে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ইজ আগে আসবে, অন্যান্য ক্ষেত্রে আর আগে আসবে। বাকি সবকিছু ঠিকই থাকবে, শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। যেমন আমরা কি মাঠে খেলছি? আর উই প্লেয়িং ইন দ্য ফিল্ড? দেখো এই যে আর আগে বসেছে। আর উই প্লেয়িং ইন দ্য ফিল্ড? টিনা কি সাঁতার কাটছে? ইজ টিনা সুইমিং? দেখো ইজটা আগে চলে এসেছে। অর্থাৎ প্রশ্ন করলে এম, ইজ, আর এরা যেটা হবে সেটা আগে চলে আসবে, একদম শুরুতে চলে আসবে। এবার যদি আমরা বলি যে সে কি ইংরেজি শিখছে? তাহলে কি হবে? ইজ হি লার্নিং ইংলিশ? সে কি ঘুমাচ্ছে? ইজ শি স্লিপিং? তারা কি খেলছে? আর দে প্লেয়িং? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? তুমি কি কথা বলছো? আর ইউ স্পিকিং? অর্থাৎ যেটাই হোক সেটার এম, ইজ, আর যেটা হবে সেটা শুরুতে চলে আসবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এবার আসো প্রশ্ন করব না করব অর্থাৎ না বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। প্রশ্নও করতে হবে নাও করতে হবে। তখন দেখো শুরুতে এম, ইজ, আর যেটা হবে ওইটা আসবে কিন্তু সাবজেক্টের পরে গিয়ে একটা নট বসবে। সাবজেক্টের পরে গিয়ে একটি কি বসবে? নট বসবে। যেমন আর উই নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড? এই যে ছিল আমরা মাঠে কাজ করছি না। আমরা কি মাঠে কাজ করছি না? আর উই নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড? টিনা কি সাঁতার কাটছে না? ইজ টিনা নট সুইমিং? ইজ টিনা নট সুইমিং? তুমি কি ঘুমাচ্ছ না? আর ইউ নট স্লিপিং? সে কি যাচ্ছে না? ইজ হি নট গোয়িং? অর্থাৎ সাবজেক্টের পরে একটা নট নিব। ঠিক এভাবে আমরা ৪ টা স্ট্রাকচার শিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স বইয়ের যে রুলস যে ট্রান্সলেশন গুলো আছে সেটা এক নজরে একটু দেখে নেব। সেটা আমরা কি করব? এক নজরে আমরা ট্রান্সলেশন গুলো দেখে নেব। তাহলে দেখি আমরা কিভাবে দেখতে পারি ট্রান্সলেশন গুলো। দেখো, এটা তোমাদের বইয়ের পেজ খুললেই তোমরা দেখতে পাবে সুন্দর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো এই যে তেছো, তেসি, তেসেন, খাচ্ছ, খাচ্ছি, খাচ্ছেন এগুলো থাকবে। আমরা স্ট্রাকচারও শিখেছি। আয়ের পরে অ্যাম বসে শিখেছি। উই, ইউ, দে এবং প্লুরালের সাথে আর, হি, সি, ইট নির্দিষ্ট নাম থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ এটাও আমরা শিখে ফেলেছি। তাহলে এখানে আমাদের শেখার কিছু নেই, আমরা অলরেডি শিখে ফেলেছি। এবার দেখো সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি এটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। আমি সেলাই করিতেছি, আই অ্যাম সুইং। বৃষ্টি হইতেছে, ইট ইজ রেইনিং। বেলাল সাঁতার কাটছে, বেলাল ইজ সুইমিং। নওমি ঘুমাচ্ছে, নওমি ইজ স্লিপিং। অর্থাৎ এভাবে আমরা এই স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটাও শেষ করেছি। প্যাটার্ন 2 দেখো নট যুক্ত হবে। অর্থাৎ এখানেও তোমার বাড়তি এখানে সেন্টেন্সটা বড় হয়েছে অর্থাৎ সাবজেক্ট পরে am is are মূল ভার্বের শেষে আইএনজি ঠিক আছে কিন্তু এরপরে একটি অবজেক্ট গ্রহণ করতে হয়েছে অর্থাৎ বাক্যটিকে বড় বানানো হয়েছে। যেমন কান্তা মেঝে পরিষ্কার করছে, কান্তা ইজ ক্লিনিং দ্য ফ্লোর। সাদিক একটি গাড়ি চালাইতেছে, সাদিক ইজ ড্রাইভিং আ কার। লোকগুলো একটি গাছ কাটিতেছে, দ্য ম্যান আর কাটিং আ ট্রি।
আমি তোমাকে ডাকিতেছি, I am calling you, অর্থাৎ এখানে ভার্বের পরে অবজেক্ট নেওয়া হয়েছে বা বাড়তি অংশ নেওয়া হয়েছে। প্যাটার্ন 3 লক্ষ্য করো। এখানে সাবজেক্টের পরে am is are, এরপরে ভার্বের সাথে আইএনজি সব ঠিক আছে। কিন্তু এখানে একটি প্রিপোজিশন এবং তারপরে বাকি অংশ নেওয়া হয়েছে। আমরা জানি প্রিপোজিশন কি? এই যে at, in, on, of, after, before, to এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপরে বাকি অংশ। যেমন দেখো, তারা বাগানে হাঁটিতেছে। They are walking in the garden. অনেকেই কিন্তু এটা ওয়াল্কিং উচ্চারণ করে, এটা হবে ওয়াকিং, এল এর উচ্চারণ হবে না। তাহলে তারা বাগানে হাঁটিতেছে। They are walking in the garden. শিশু ২ টি বিছানার উপর নাচিতেছে। The two babies are dancing on the bed. এভাবে আমরা মুখস্থ করব। এরপরে দেখো প্যাটার্ন 4, সাবজেক্টের আ am is are এরপরে নট বসে। অর্থাৎ যখন আমরা নেগেটিভ করব, এটা আমরা শিখে ফেলেছি যে am is are এর পরে একটি নট বসাতে হয়। যেমন মা রান্না করিতেছে না, তাহলে মাদার ইজ নট কুকিং। এখন বৃষ্টি হইতেছে না, ইট ইজ নট রেইনিং নাও। অর্থাৎ am is are এর পরে একটি নট বসাবো, এটা আমরা পড়ে ফেলেছি। আমরা প্যাটার্ন 5 লক্ষ্য করি। এখানে দেখো আছে সাবজেক্টের পরে am is are not, মূল ভার্বের শেষে আইএনজি ঠিক আছে। এরপর বাকি কিছু অংশ আছে। এটা আমরা দেখেছি এখানে, তারা মাছ ধরিতেছে না, তাহলে দে আর নট ক্যাচিং ফিশ। সে আমার জন্য অপেক্ষা করিতেছে না, হি ইজ নট ওয়েটিং ফর মি। অর্থাৎ এখানে নট যুক্ত হবে। এবার আমরা দেখব প্রশ্নবোধক চিহ্নওয়ালা বাক্যকে আমরা কিভাবে আ ইয়া ট্রান্সলেশন করব। আমরা শিখেছি কিন্তু। সে কি আসিতেছে? তাহলে ইজ হি কামিং? রুমি কি বাড়ি আসিতেছে? ইজ রুমি কামিং হোম? তুমি কি বেড়াইতেছো? আর ইউ ওয়াকিং? বেড়ানো হাঁটা একই কথা। তাহারা কি মাঠে বেড়াইতেছে? আর দে ওয়াকিং ইন দ্য ফিল্ড? অর্থাৎ এখানে am is are এটা বাক্যের শুরুতে চলে আসবে। am is are বাক্যের শুরুতে চলে আসবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে স্ট্রাকচার গুলো একটু ভালো করে লক্ষ্য করা, যে কার সাথে am হয়, কার সাথে is হয়, কার সাথে are হয়, কখন নট হয়, অর্থাৎ না থাকলে নট হয়। যখন প্রশ্নে কি থাকে, সে কি, রুমি কি, তুমি কি, অর্থাৎ কি থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন কি হয়, am is are শুরুতে চলে আসে, এটা লক্ষ্য করতে হবে। এবং পাশাপাশি তোমরা সুন্দর করে তোমাদের একটা বাড়ির কাজ এখন লক্ষ্য করো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটি, তোমাদের বইয়ে দেখবে আহ এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো সুন্দর করে তোমরা খাতায় লিখবে। আমরা নেক্সট ডেতে তোমাদেরকে এটার সলিউশন দিয়ে দিব। অর্থাৎ এখানে ১২টি এক্সারসাইজ আছে। তোমরা প্যাটার্ন 1 থেকে 6, আমি আবার বলছি প্যাটার্ন 1 থেকে 6 এর ট্রান্সলেশন গুলো সুন্দর করে স্পেলিং সহ বানান সহ মুখস্থ করবে। পাশাপাশি তোমরা খাতায়, তোমাদের খাতায় হোমওয়ার্ক কপিতে সুন্দর করে এই ১২টি ট্রান্সলেশন বাংলা লিখে তার নিচে ইংরেজি লিখবে। সো আমরা নেক্সট ক্লাসে এই ট্রান্সলেশনের এটার সলিউশন দেব এবং তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো এবং এভাবেই শিখতে থাকো। তোমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। সো ডিয়ার লার্নার্স, নাও ইটস টাইম টু সে ইউ গুড বাই। কিপ ফাইন, পড়াশোনা করতে থাকো, ভালো কিছু শিখতে থাকো। এভাবেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে থাকো।